ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। দেখো তোমরা যারা বাংলা পরীক্ষা, ইংরাজি পরীক্ষা দিলে, আশা করছি সকলেরই বাংলা পরীক্ষা এবং ইংরাজি পরীক্ষা ভালো হয়েছে। কারণ আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে বাংলাতে তোমাদের সব প্রশ্নই কমন চলে আসবে। এবার তোমাদেরকে যে কথাগুলো বলেছিলাম, দেখো যে 2015 থেকে 2023 সাল পর্যন্ত করলে পরে তোমাদের সাজেশন করার দরকার হবে না, ওখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে। তোমরা দেখতে পারো যে 90% থেকেও বেশি ওই 2015 থেকে 2023 সালের মধ্যেই আছে। এমসিকিউ, এসএকিউ সব তিনটে এই এমসিকিউ এসএকিউ নিয়ে, ওইগুলো আছে আবার ডাব্লিউবিটিএ থেকে, ডাব্লিউবিটিএ টেস্ট পেপার, এবিটিএ থেকে কিন্তু আসেনি। ওই কঠিন তিনটে, কঠিন নয় মোটামুটি বটে। তো ওই তিনটে ডাব্লিউবিটিএ থেকে এসেছিল। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে ডাব্লিউবিটিএ, এবিটিএ, ডাব্লিউবিএইচএ, র্যাপিড টেস্ট, এইগুলো আমি আমার চ্যানেলে আলোচনা করে দিয়েছি। তোমরা সামান্য সময় দিয়ে সেইগুলোকে একবার দেখে নাও, তাহলে তোমাদের একটাও প্রশ্ন বাদ যাবে না, আমি তোমাদেরকে বলেছিলাম। তো আবারও বলছি, সংস্কৃত পরীক্ষা আর দর্শনের পরীক্ষা, এইগুলোতে তোমরা অবশ্যই 2015 থেকে 2023 সাল পর্যন্ত দুর্দান্তভাবে প্রস্তুতি নিয়ে নাও। আর আমি আজকে আলোচনা করে দিচ্ছি তোমাদের এসএকিউ দর্শনের 2013 থেকে 2015 থেকে 2023 সাল পর্যন্ত অল এসএকিউ আলোচনা করে দিচ্ছি। বাকি সবই আলোচনা করা আছে, তবুও ভিডিওটা আবার রিপিট করে দিচ্ছি তোমাদের, যাতে তোমাদের সকলের উপকারে আসে। তাই অবশ্যই এই ভিডিওটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। দেখো এসএকিউ এমসিকিউ নিয়ে টোটাল 40 নাম্বারের আসে দর্শনে। এই 40-এর মধ্যে 2015 থেকে 2023 সাল পর্যন্ত করতে পারলে 32 থেকে 33 পাবেই। যাদের দর্শনে এসএকিউতে সমস্যা আছে বা এমসিকিউতে সমস্যা আছে, আমাকে অনেকে বলেছিলে কমেন্টে, আমি তাদের উদ্দেশ্যে বলছি 2015 থেকে 2023 সাল পর্যন্ত এমসিকিউ এসিকিউ বাড়িয়ে করে নাও। তারপরে কিছুটা টেক্সট বইটাকে একটু ফলো করো, বড় প্রশ্নগুলো দেখো, সেইখান থেকে আসবে সহজই, কিন্তু একটু শিখে রাখতে হবে সেইগুলো, তাহলে সেইখান থেকে বাকি 7টা পেয়ে গেলে তাহলে কিন্তু 40 নাম্বারের উত্তর যথাযথভাবে দিতে পারবে। সংস্কৃতও সেই রকম। ঠিক আছে, আজকে দেখো দর্শনের এসিকিউটা। তবে তোমরা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক। চলো দেখে নাও। ক্লাস 12 ফিলোসফি এসএকিউ 2025, দর্শন 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত সমস্ত এসএকিউ প্রশ্ন এবং উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করছি। তোমাদের যাদের এই প্রশ্নগুলো হয়ে আছে তারা অবশ্যই এই প্রশ্নগুলো দেখো, যাদের হয়ে নাই তারা বারবার এই প্রশ্নগুলো দেখে ও শুনে নাও, কারণ এইগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় পড়বে। সুতরাং এই প্রশ্নগুলো কোনোভাবেই বাদ দেবে না। আমি জানি তোমাদের অনেকের হয়ে আছে, তবু শুনে নিলেও তোমাদের কিন্তু লাভই হবে। তাই অবশ্যই একবার শুনে নাও ও চোখে দেখে নাও। এক, বিষপান হলো মৃত্যুর কারণ। এক্ষেত্রে কারণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এক্ষেত্রে কারণ কথাটি পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। কারণের পরিমাণগত লক্ষণ কি? কারণের পরিমাণগত লক্ষণ হচ্ছে পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো। বহু কারণবাদ সমর্থন করলে কারণকে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলা যাবে না। কেন? বহু কারণবাদ মানে একটি কাজের অনেকগুলি কারণ থাকে, এইটা বলা যাবে না তখন। আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও। উদাহরণ হচ্ছে ভিজে কাঠে অগ্নিসংযোগ, আগুন জ্বালানো হলো ধূমের আবশ্যিক পর্যাপ্ত শর্ত। তারপরে দেখো ভালো বা উত্তম উপমা যুক্তির উদাহরণ দাও। দেখো উদাহরণটা, পৃথিবী ও মঙ্গল উভয় গ্রহে জল আছে, মাটি আছে, তাপ আছে, বায়ুমণ্ডল আছে। উভয়েই সূর্যের চারপাশে ঘোরে। পৃথিবীতে জীবের অস্তিত্ব আছে, অতএব মঙ্গল গ্রহেও জীবের অস্তিত্ব থাকবে। তারপর দেখো উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড আলোচনা করো।
দেখো, যুক্তিবাক্য বা হেতুবাক্যে উল্লেখিত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে। নেক্সট, আরোহমূলক লাভ কি? আরোহ অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়াকে বলা হয় আরোহমূলক লাভ। নেক্সট, সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে? দেখো, দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে তার ভিত্তিতে তাদের মধ্যে অন্য কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হলে তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলে। মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। দেখো, একটি দেশের চরম পরিণতি অবশ্যই ধ্বংস, কারণ দেশ হলো এক প্রকার জীবদেহ, আর জীবদেহের বার্ধক্য ও মৃত্যু আছে। তারপর দেখো, সত্য মিথ্যা বচনাকার কিরূপ? যে বচনাকারের সকল প্রতিস্থাপন দৃষ্টান্তই মিথ্যা, সেই বচনাকারকে বলা হয় সত্য মিথ্যা বচনাকার। যেমন পি ডট নট পি, এটা কিন্তু আমার লেখা সম্ভব হচ্ছে না, তার জন্য আমি এইভাবে লিখেছি। হ্যাঁ, যৌগিক বচন কখন সত্য হয়? যদি কোনো যৌগিক বচনের দুটি সংযোগেই, মানে প্রথম আর দ্বিতীয় যদি দুটি সংযোগেই সত্য হয়, তখনই যৌগিক বচন সত্য হয়, বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু মিথ্যা হয়, এটা মনে রাখতে হবে। দেখো, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? বৈকল্পিক বচন মানে অথবা দিয়ে বৈকল্পিক বচনটা শুরু হয়। যদি কোনো বৈকল্পিক বচনের বিকল্প দুটি, মানে অথবা এই দিকেরটাকেও একটা বিকল্প, পরেরটাকেও একটা বিকল্প বলা হয়, মানে রাম আসবে অথবা শ্যাম আসবে, তাহলে রাম শ্যাম দুটোই বিকল্প, তাহলে বিকল্প দুটি বলছে, বিকল্প দুটি যদি মিথ্যা হয় তাহলে বৈকল্পিক বচনটা মিথ্যা হয়। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? শূন্যগর্ভ শ্রেণী বলতে বোঝায় উদ্দেশ্য পদের নির্দেশিত শ্রেণীটির কোনো সদস্য থাকে না বা শ্রেণীটি সদস্যহীন নয়। তাহলে শূন্যগর্ভ শ্রেণী বলতে বোঝায় উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীটির কোনো সদস্য, মানে একটাও সদস্যের অস্তিত্ব থাকে না, তাকে বলা হয় শূন্যগর্ভ শ্রেণী। যেমন আকাশ কুসুম, পক্ষীরাজ ঘোড়া, মৎস্যকন্যা ইত্যাদি শ্রেণীর ব্যক্তি বা বস্তুর কোনো অস্তিত্ব নেই। নেক্সট, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? দেখো, বচনের উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর অভ্যন্তরে কমপক্ষে একটি বস্তু অস্তিত্ব একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব ঘোষণা করা হলে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলে। মানে একটারও অস্তিত্ব আছে আর কি, তাকে বলা হবে অস্তিত্বমূলক তাৎপর্য। মানে ভেনচিত্রটা ছায়াবৃত্ত হবে না। তারপরে দেখো, ভেনচিত্রে প্রকাশ করো সকল মানুষ হয় মরণশীল। এটা আমার ভেনচিত্র যেহেতু টেক্সট করেছি, তো এখানে ভেনচিত্র কিন্তু আঁকা সম্ভব, মানে টেক্সটে নিচ্ছে না ভেনচিত্রটা। তাহলে এটা দেখো, তোমাদের বলে দিচ্ছি একবার। ধরো দুটো বৃত্ত, পরস্পর ছেদি বৃত্ত আঁকতে হবে। এই বচন হচ্ছে, যেহেতু সকল মানুষ হয় মরণশীল, এটা এই বচন, এর ভুলীয় রূপটা হচ্ছে SP বার 0, মানে প্রথম ঘর, তিনটে ঘর হবে পরস্পর ছেদি বৃত্তের, তাহলে প্রথম ঘরটা হবে ছায়াবৃত্ত। হ্যাঁ, অনুগ শিক্ষাজনিত দোষের একটি উদাহরণ দাও। দেখো, যদি বিদ্যুৎ চমকায় তাহলে বজ্রপাত হবে, বজ্রপাত হচ্ছে অতএব বিদ্যুৎ চমকাচ্ছে, অনুগ শিক্ষাজনিত দোষের উদাহরণ। তারপর দেখো, একটি মিশ্র প্রাকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? একটি মিশ্র প্রাকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প শিক্ষাজনিত দোষ হয়। দেখো, বিসংবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত দাও। দেখো, দেবদত্ত আগরতলায় নেই, অথবা দেবদত্ত উদয়পুরে নেই। বা এরকম বলতে পারো যে লোকটি জীবিত অথবা মৃত, এরকম। বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? দেখো, আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ হবে ভিন্ন, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঙর্থক হবে, আর আশ্রয় বাক্য নঙর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। নেক্সট, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? দেখো, বিপরীত বিরোধী, এ বচনের বিপরীত বচন হচ্ছে ই বচন। তাহলে দেখো, এ বচন কি আছে? সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, এ থেকে ই, কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, হয়ে গেল বিরোধী, বিপরীত বিরোধী। তারপর বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? তাহলে দেখো, যদি দুটি নিরপেক্ষ বচনের মধ্যে একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকা সত্ত্বেও উভয় বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তবে তাদের পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বচনের বিরোধিতা। তারপর দেখো, অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। সকল মানুষ হয় মরণশীল, এ থেকে অসম বিরোধিতা আছে আই, কোনো কোনো মানুষ হয় মরণশীল। তারপর দেখো, যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকে যুক্তির আকারগত বৈধতা বলে। নেক্সট,
যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? যুক্তির অন্তর্গত আশ্রয় বাক্যের সঙ্গে বাস্তব জগতের মিল থাকা বা বাস্তবানুগত্যকে যুক্তির বস্তুগত সত্যতা বলে। দেখো এরপর আমরা কিন্তু 2016 সালে চলে এসেছি। 2016 সালে আমরা আলোচনা করব যুক্তি কাকে বলে। অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি। নেক্সট, আরোহ যুক্তি বলতে কি বোঝো? যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কখনো ব্যাপকতর হয় না, তাকে বলা হয় অবরোহ যুক্তি। নেক্সট, কোনো কোনো মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন, এর অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? তাহলে এই বাক্য দেওয়া আছে, কিন্তু বচন হলে কি হবে? বচন হলে ও বচন হবে। কোনো কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন, না, এটা আই বচন আছে, আই বচনের বিপরীত বিরোধী বচন হচ্ছে ও বচন, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। দেখো অধীন বিপরীত হচ্ছে আয় আর ও এর মধ্যে অধীন বিপরীত বিরোধীরা আছে। তাহলে আয় হচ্ছে কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, আর ও দিয়ে দিলাম কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তারপর দেখো বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। এ মানে বিরুদ্ধ বিরোধিতা কার কার আছে? মানে এ আর ও এর মধ্যে আছে, ই আর আই এর মধ্যে আছে। তাহলে এ থেকে আর ও এর উদাহরণ দিচ্ছি। দেখো সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, ও হচ্ছে কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। বেশ, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? দেখো আবর্তনীয় বচনে ব্যাপ্য না হয়ে কোনো পদ সিদ্ধান্তে আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না, এটা হচ্ছে মূল নিয়ম। হ্যাঁ, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম, আবর্তনীয় বচনে কোনো পদ ব্যাপ্য না হয়ে আবর্তিত বচনে সেই পদ ব্যাপ্য হতে পারবে না, এটা আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম। তারপর দেখো সকল মানুষ হয় অপূর্ণ জীব, বিবর্তিত বচনটি কি? তাহলে দেখো ভাবতে হবে, এটাকে বাক্য আছে, বচন করতে হবে, বচন করলে কি হয়? এ বচন হয়। সকল মানুষ হয় অপূর্ণ জীব, এটাকে বিবর্তনীয় করছি, বিবর্তনীয় করলে কি দাঁড়াবে? এই ই দাঁড়াবে, কোনো মানুষ নয় পূর্ণ জীব, বিবর্তিত। পূর্বগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? দেখো প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করলে যুক্তিটি অবৈধ হয়, এবং সেই ক্ষেত্রে যুক্তিতে যে দোষ ঘটে তাকে পূর্বগ অস্বীকারজনিত দোষ বলে। নেক্সট, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এমপি আকারের একটি দৃষ্টান্ত দাও। দেখো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজেছে। নেক্সট, বৈকল্পিক বচন কাকে বলে? দেখো যে সাপেক্ষ বচনে দুটি বক্তব্য এমনভাবে যুক্ত থাকে যার একটিকে অপরটির বিকল্প হিসাবে গ্রহণ করা যায় এবং বক্তব্য দুটিকে হয় অথবা অনুরূপ কোনো শব্দের দ্বারা যুক্ত করা হয়, তাকে বৈকল্পিক বচন বলে। তাহলে কি বলা হলো? দুটি সাপেক্ষ, যে সাপেক্ষ বচনে দুটি বক্তব্যকে যুক্ত করা হয় অথবা অর্থবোধক শব্দের দ্বারা, তাকে বলা হয় বৈকল্পিক বচন। দেখো এরপর ভিন চিত্রে প্রকাশ। বেশ, এরপর দেখো অস্তিত্বমূলক দোষ, একটু আগে হয়েছে বলছি। দেখো না, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? এটা সেই রকম ধরনেরই, কিন্তু এটা দোষ কাকে বলে? দেখো যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, যেমন এ আর ই বচনে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এমন কোন আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, যেমন আয় আর ও বচনে দেখলে একটু আগে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এমন কোন সিদ্ধান্তে নিশ্চিত করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। মানে বুঝতে পারলে যে বলা হয়েছে এ বা ই যদি যুক্তিবাক্য হয় আর আই বা ও যদি সিদ্ধান্ত হয়, তাহলে অস্তিত্বমূলক তাৎপর্য দোষ হবে, অস্তিত্বমূলক দোষ ঘটবে। মানে এ হচ্ছে যুক্তিবাক্য আর আই হচ্ছে সিদ্ধান্ত, তাহলে অস্তিত্বমূলক দোষ হবে। দেখো তারপরে পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী। যেমন মানুষ, এর পরিপূরক শ্রেণী হচ্ছে অমানুষ। হ্যাঁ, তারপরে ধরো একটি বৈকল্পিক বচনের নিষেধক বচন কি হয়? একটি বৈকল্পিক বচনের নিষেধক বচন হচ্ছে সংযৌগিক বচন। নেক্সট, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? দেখো যে বিশেষ বচনকে বচনাকারে দৃষ্টান্ত রূপে গণ্য করা হয় তাদের নিবেশন দৃষ্টান্ত বলে। অর্থাৎ একটি বচনাকার থেকে যেসব বচন পাওয়া যায় সেগুলির প্রত্যেকটি ওই বচনাকারের নিবেশন দৃষ্টান্ত। তারপর দেখো প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? প্রাকল্পিক বচনের পূর্বগ সত্য হলে অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয়। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। দেখো দেখে নাও যে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সকল ঘটনা সম্পর্কে একটা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? দেখো সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে
অধিকাংশ ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করেই ব্যতিক্রমীহীন অভিজ্ঞতার ভিত্তিতে এই ধরনের অনুমান গঠন করে থাকে বলে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। নেক্সট, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? দেখো, প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, এই এক লাইন, ব্যাস এক লাইন মুখস্থ করতে হবে। প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, অর্থাৎ একই অবস্থায় প্রকৃতির আচরণ একই হবে। মানে অতীতে যদি কারোর হাত আগুনে পুড়ে থাকে, সে আগুনে হাত দিলে আবার ভবিষ্যতে তার হাত পুড়বে। বেশ, উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হচ্ছে অসম্পূর্ণ সাদৃশ্য। মনে করো, এটা দুবার মুখস্থ করে নাও। উপমা যুক্তির ভিত্তি হচ্ছে অসম্পূর্ণ সাদৃশ্য। তারপরে দেখো, উপমা যুক্তি কাকে বলে? দেখো, যে অনুমানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে তারই ভিত্তিতে যখন অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয়, তখন তাকে বলা হয় উপমা যুক্তি। নেক্সট, পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। দেখো, জলপান হলো তৃষ্ণা নিবারণের পর্যাপ্ত শর্ত। তাহলে জলপান হলো তৃষ্ণা নিবারণের পর্যাপ্ত শর্ত। তারপর দেখো, মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন, দেখে নাও দুটো লক্ষণ। মিল বলেছেন গুণের দিক থেকে একটা, পরিমাণের দিক থেকে একটা লক্ষণ। গুণের দিক থেকে কারণ হলো কার্যের নিয়ত অপরিবর্তনীয় সত্যান্তরহীন অব্যবহিত অগ্রবর্তী ঘটনা, আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। বেশ, নেক্সট, বহু কারণবাদ বলতে কি বোঝো? যে মতবাদ অনুসারে বলা হয় যে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হয়, সেই মতবাদকে বহু কারণবাদ বলে। একটা উদাহরণ দিই, দেখো, মৃত্যু নামক কাজটি বহু কারণ থাকতে পারে। কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ বিষ খেয়েছে, কেউ সুইসাইড গলায় দড়ি দিচ্ছে, কেউ ধরো জ্বর হয়ে মরছে, কেউ বার্ধক্যজনিত কারণে মরছে, বিভিন্ন কারণে মরতে পারে। এইরকম কারণকে বলা হয় যে বহু কারণবাদ। মানে যে মতবাদে একটি কার্যের বহু কারণ থাকে, সেই মতবাদকে বলা হয় বহু কারণবাদ। দার্শনিক মিল এই মতবাদের প্রবক্তা। বেশ, বহু কারণ সমন্বয় কি? কিন্তু এটা একটু আলাদা জিনিস। দেখো, বহু কারণ সমন্বয় মানে একই মনে হবে। বহু কারণ সমন্বয় অনুসারে অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করে। মানে এই ব্যাপারটা আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। দেখো, বহু কারণবাদ হচ্ছে তোমাদের একটা কাজের অনেক কারণ থাকে, আর বহু কারণ সমন্বয় মানে অনেকগুলো কারণ একসঙ্গে প্লাস প্লাস হয়ে একটা কার্য উৎপন্ন করে। যেমন 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2 সমান হচ্ছে 8, এটা। আর 8 হতে গেলে বহু কারণ থাকবে, যেমন 6 যুক্ত 2 সমান 8। তারপরে ধরো 4 যুক্ত 4 সমান 8। তাহলে 8 হতে গেলে অনেক কারণ হয়েছে, কিন্তু বহু কারণ সমন্বয় হচ্ছে অনেকগুলো কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটা কার্য উৎপন্ন করছে, সে বহু কারণ সমন্বয়। মানে যেমন ধরো মাঠের উচ্চ ফলনশীল ধান বীজের জন্য দেখা গেল যে চাষ করতে হবে, জোড়া ছিটাতে হবে, মজুরি লাগবে, বীজ লাগবে, হ্যাঁ, রোদ লাগবে, জল লাগবে, এগুলো সব প্লাস প্লাস করে মানে সব কটাকে একসঙ্গে সমষ্টিবদ্ধ করলে পরে তবেই হবে মানে সেই কার্যটা। আর কার্যটা হলে সেই কার্যটাকে নাম হবে বহু কারণ সমন্বয়। মানে অনেকগুলি কারণ, মানে উন্নত ধান হওয়ার কারণ কি? ভালো জল, পর্যাপ্ত পরিমাণে জল। আর কারণ কি? সূর্যের আলো। আর কারণ কি? জোড়া। আর কারণ কি? ভালো মাটি। আর কারণ কি? দক্ষ শ্রমিক। আর কারণ কি? পোকা না লাগা। আর কারণ কি? খরা না হওয়া। এইগুলো সব প্লাস প্লাস করে যে মানে ভালো ধান হয়ে গেল, ট্রাক্টরে করে এক ট্রাক্টর ধান আনা হলো, সেটা হচ্ছে বহু কারণ সমন্বয়। ঠিক আছে? বেশ, দেখো 2017 সালে চলে এসেছি আমরা এবার। বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? যারা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে বলি, একটা লাইক করে দাও, আর একটা কমেন্ট লেখো কেমন লাগছে ভিডিওটা। আর সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। দেখো, বিরোধিতার আবশ্যিক শর্ত: দুটি বচন আপত্তিক নিরপেক্ষ বচন হবে। 2, দুটি বচনের উদ্দেশ্য বিধেয় আলাদা হবে না, দুটি বচনের উদ্দেশ্য বিধেয় একই হবে। অভিন্ন মনে হচ্ছে এক, আলাদা নয়, এটা মাথায় রাখতে হবে। তারপর দেখো, বচন দুটির মধ্যে কেবল গুণের পার্থক্য থাকবে অথবা পরিমাণের পার্থক্য থাকবে, অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। পরের প্রশ্ন, কোনো মানুষ নয় সৎ বচনটির অসম বিরোধী বচন কি হবে? তাহলে কোনো মানুষ নয় সৎ, এটাকে বচন করে নেবো ই বচন। আর ই বচনের অসম বিরোধী হচ্ছে ই থেকে অসম বিরোধী হচ্ছে ও বচন। তাহলে ও বচন হচ্ছে কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি। দেখো, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? গুণ মানে ওর হ্যাঁ হলে না, না হলে হ্যাঁ, তার মানে কি? আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। নেক্সট, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব বচনটি আবর্তন করো। দেখো, আবর্তনের নিয়মটা দেখে নাও। আবর্তন, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, ব্যাকেট আবর্তনীয়, অতএব, ওটা অতএব ধরে নিও, হ্যাঁ, সকল বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ, আবর্তিত। তবে বিকল্প পরিগ্রহণজনিত দোষের একটি উদাহরণ দাও। দেখো, রবীন্দ্রনাথ হয় দার্শনিক অথবা কবি। রবীন্দ্রনাথ একজন দার্শনিক, অতএব রবীন্দ্রনাথ কবি নয়।
ঠিক আছে। তারপর অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? দেখো প্রাকল্পিক যুক্তিতে প্রধান আশ্রয় বাক্যের অনুগকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করলে যুক্তিটি অবৈধ হয় এবং সেই ক্ষেত্রে যুক্তিতে অনুগ স্বীকারজনিত দোষ ঘটে। নেক্সট, ভেনচিত্রে প্রকাশ করো। কোনো দার্শনিক নয় কবি, দেখো কোনো দার্শনিক নয় কবি, এটা কি ভেনচিত্রে প্রকাশ করতে হবে? ভেনচিত্রে এখানে নাই যদিও, তবে কিন্তু বলে দিচ্ছি লাস্টের ঘরটা তোমার কাটকুট হবে, মানে বৃত্তের। তাও দেখো কখন একটি দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয়? দেখো যখন দ্বিপ্রাকল্পিক বচনের প্রথম অংশ সত্য, দ্বিতীয় অংশ মিথ্যা হয় তখন, বা প্রথম অংশ মিথ্যা, দ্বিতীয় অংশ সত্য হলে দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হবে। তার মানে কি বলতে চাইছি, দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? মানে যে কোনো একটি সত্য বা যে কোনো একটি মিথ্যা হলেই দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হবে। তাহলে সত্য কখন হয়? সত্য হয় দুটোই যখন সত্য হয় তখন সত্য হয়, দুটোই যখন মিথ্যা হয়, দুটো অংশই যখন মিথ্যা হয় তখন সত্য হয়। পি ডট পি বচনটি কখন মিথ্যা হয়? পি ডট পি বচনটি সর্বদাই মিথ্যা হয়। ডটটা বসিয়ে দিচ্ছি, দেখো। বেশ, তারপরে দেখো আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝো? আরোহ অনুমানের ক্ষেত্রে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার পথে একটা ফাঁক থেকে যায়। এই ক্ষেত্রে যুক্তি বাক্যে এমন কোনো পর্যাপ্ত তথ্য আমাদের কাছে থাকে না যার দ্বারা আমরা সেই ফাঁকটিকে পূরণ করতে পারি। সেই জন্য আমাদের কিছু ঝুঁকি নিতে হয়। এই ঝুঁকিকে তর্কবিজ্ঞানী বেন আরোহমূলক লাভ বলেছেন। নেক্সট, কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? দেখো কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা এবং এই কারণের মধ্যে এক প্রকার শক্তি নিহিত আছে যা কার্যকে ঘটায়। ফলত কারণ ও কার্যের মধ্যে এক প্রকার আবশ্যিকতার সম্পর্ক বিদ্যমান। এটি হলো সার্বিক কার্যকারণ নিয়ম। নেক্সট, বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় কি? বহু কারণবাদে কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয়েছে, কিন্তু কারণের মতো কার্যকেও বিশেষভাবে গ্রহণ করলে দেখা যাবে একটি বিশেষ কারণ থেকে একটি বিশেষ কার্যই উৎপন্ন হয়। এটাই হলো বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায়। নেক্সট, সিদ্ধান্ত বলতে কি বোঝো? প্রদত্ত যুক্তিবাক্যকে ভিত্তি করে যে বচনটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। যুক্তির বৈধতা বলতে কি বোঝো? যুক্তির বৈধতা বলতে বোঝায় বৈধ অবরোধ যুক্তির ক্ষেত্রে যুক্তি পদ্ধতির বৈধতা সম্পর্কিত নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করা হলে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকে যুক্তির বৈধতা বলা হয়। যুক্তির বৈধতা তাহলে কি কাকে বলা হয়? তাহলে যুক্তির পদ্ধতির যে বৈধতা নিয়মগুলি যথাযথভাবে পালন করা হলে তাকে বলা হয় যুক্তির বৈধতা। তারপর দেখো বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার পার্থক্য কি? দেখো তোমরা পার্থক্য পারবে, বিপরীত বিরোধিতা উপরে আছে আর অধীন বিপরীত বিরোধিতা নিচে আছে। এটা তাহলে বিপরীত বিরোধিতা ওপরে এই মানে দুটি সামান্য বচনের মধ্যে হয়, আর অধীন বিপরীত বিরোধিতা আয়ও মানে দুটি বিশেষ বচনের মধ্যে হয়। দুটি বিপরীত বিরোধী বচন কখনো একসঙ্গে সত্য হতে পারে না, আর দুটি অধীন বিপরীত বিরোধী বচন সবসময় একসঙ্গে সত্য হতে, অনেক সময় একসঙ্গে সত্য হতে পারে। দেখো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের মোটাস টলেন্স এমটি আকারে একটি দৃষ্টান্ত দাও। দেখে নাও দৃষ্টান্ত, যদি শ্যাম আসে তবে আমি যাব, আমি যাব না তার মানে শ্যাম আসবে না। বেশ, বিকল্প বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? বিসংবাদী মানে বিসংবাদী অথবা যে বিকল্প ব্যবহার হয় সেই বিকল্পের মধ্যে যে কোনো একটি মানে প্রবল বিরোধী হবে। দেখো বিকল্প দুটি কখনোই সত্য হবে না একসঙ্গে। যখন কোনো বৈকল্পিক বচনের বিকল্প দুটি এমন হয় যে একটি সত্য হলে অপরটি সত্য হতে পারে না, অর্থাৎ দুটি বিকল্প পরস্পর বিরুদ্ধ হয়, তখন সেই বচনের বৈকল্পিক বচন অথবা শব্দটিকে বিসংবাদী অর্থে ধরা হয়। যেমন লোকটি জীবিত অথবা মৃত, এখানে দুটো কিন্তু একসঙ্গে সত্য হতে পারবে না। মানে কুকুরটি জীবিত অথবা মৃত, কুকুরটি একসঙ্গে বেঁচে থাকা বা মরে যাওয়া দুটি হয় না। অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? হয়েছে একবার, তাও বলছি। দেখো যে বচনের মাধ্যমে অন্ততপক্ষে কোনো একটি বচন কোনো একটি বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্বকে বোঝানো হয় তাকেই বলা হয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। যেমন সাদা বাঘ আছে, এখানে কিন্তু একটাও সাদা বাঘ আছে, তাহলে এর অস্তিত্ব আছে। আর যার অস্তিত্ব নাই, কোনো পশু নয় পাখি, এখানে কোনো অস্তিত্বই নাই পশুর, পাখিদের মধ্যে পশুর। হ্যাঁ, দেখো এ বচনের নিরপেক্ষ বুলীয় ভাষ্য কী হবে? এস পি বার ইকুয়াল টু জিরো, এস পি বার ইকুয়াল টু জিরো। এখানে লিখতে পারা যাচ্ছে না বারটা, তাই দেওয়া হলো না। ফলস্তম্ভ কাকে বলে? সত্য সারণী যে সারির মাধ্যমে কোনো একটি বাক্যকে বাক্যকারের সত্যতা বা মিথ্যাত্ব নির্ণীত হয় তাকে বলা হয় ফলস্তম্ভ। অবৈজ্ঞানিক আরোহণমানকে কি মূল্যহীন বলা যায়? দেখো না, বলা যায় না। আমাদের ব্যবহারিক জীবনে এর যথেষ্ট মূল্য আছে।
আমরা দৈনন্দিন জীবনে কার্যকর নিয়মের উপর নির্ভর না করে কেবল অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে অধিকাংশ ক্ষেত্রে সিদ্ধান্ত গঠন করে থাকি। নেক্সট, উপমা যুক্তি মূল্যায়নের সর্বাপেক্ষা মানদণ্ড কি? উপমা যুক্তি মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। তারপর দেখো, কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়? কারণের সদর্থক শর্ত বলতে বোঝায় যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি উৎপন্ন হতে পারে না, তাকে কারণের সদর্থক শর্ত বলে। তারপর দেখো, যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটি ঘটে। এখানে কোন শর্ত? এখানে পর্যাপ্ত শর্ত ঘটেছে। দেখো, এরপর কিন্তু আমরা আলোচনা করব 2018 সালটা নিয়ে। যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি। আরোহ যুক্তি বলতে কি বোঝো? যে যুক্তিতে সিদ্ধান্তগুলি অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে বেশি ব্যাপক হয় না, তাকে বলা হয় অবরোহ যুক্তি। অসম বিরোধিতা সত্যতার নিয়মটি কি? অসম বিরোধিতায় সার্বিক বচনটি সত্য হলে বিশেষ বচনটিও সত্য হবে, কিন্তু বিশেষ বচনটি সত্য হলে সার্বিক বচনটি সংশয়াত্মক হবে। নেক্সট, উভয় বচন একসঙ্গে সত্য নয়। কোথায়? দেখো, কোন বিরোধিতার ক্ষেত্রে? এটা বিপরীত বিরোধিতার ক্ষেত্রে উভয় বচন একসঙ্গে সত্য নয়। বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত কি? বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত হচ্ছে গুণের পার্থক্য থাকবে, পরিমাণের পার্থক্য থাকবে। নেক্সট, ই বচনের বিবর্তিতে বিবর্তনে আবর্তিত বচনটি কি হবে? দেখো, ই বচনের আবর্তিত করলে হয় ই হয়। এবার বিবর্তনের আবর্তিত, আচ্ছা, ই বচনের বিবর্তন থেকে আবর্তন, ধরো বিবর্তন করব আগে প্রথমে ই থেকে এ, হ্যাঁ, তারপর এ বচনে আবার আবর্তন করব এ থেকে ই। অথবা দিয়ে দেখো, অমানুষ কবি নেই, বচনটির বিবর্তন হলো সকল কবি হয় অমানুষ। নেক্সট, একটি মিশ্র প্রাকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ ঘটে? একটি মিশ্র প্রাকল্পিক ন্যায় অবৈধ হলে একটি বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পকে অস্বীকার করা দোষ ঘটে। দেখো, বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে? বৈকল্পিক বচনে কমপক্ষে দুটি বিকল্প থাকে, রাম আসবে অথবা শ্যাম আসবে, দুটি বিকল্প। এবার তিনটেও বলতে পারো তুমি, যে রাম আসবে অথবা শ্যাম আসবে অথবা যদু আসবে অথবা মধু আসবে। দেখো, বৈধতা বা অবৈধতা নির্ণয় করো। যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক সুতরাং তিনি বস্তুবাদী। এটা বড় প্রশ্ন কিন্তু 4 নাম্বারের, এটা দেখে নিতে হবে তোমাকে, পাশে রাপে দিয়ে দেখবে যে যুক্তিটি অবৈধ, কারণ এটি অনুগকে স্বীকার করে পূর্বগকে স্বীকার করেছে, তাই পূর্বগকে স্বীকারজনিত দোষে দুষ্ট হয়েছে। নেক্সট, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? মানেই শূন্য শ্রেণী কাকে বলে? হ্যাঁ, যে শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যই নেই সেই শ্রেণীকে শূন্যগর্ভ শ্রেণী বলা হয়, যেমন আকাশ কুসুম, মৎস্যকন্যা। তারপর দেখো, ও নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য কী হবে? বুলীয় ভাষ্য হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু 0, এসপি বার নট ইকুয়াল টু 0। নেক্সট, পি ভেল নট পি বচনাকারটি কখন সত্য হয়? যখন দুটি বিকল্প একটি যদি সত্য হয় তাহলে পি ভেল নট পি বচনাকারটি সত্য হয়, যে কোনো একটি সত্য হলেই পি ভেল নট পি সত্য হবে। তারপর দেখো, আপত্তিক বচনাকার কীরূপ? যে বচনাকার সত্য অথবা মিথ্যা উভয় হতে পারে তাকে আপত্তিক বচনাকার বলে। যে বচনাকার সত্য বা মিথ্যা উভয় হতে পারে তাকে আপত্তিক বচনাকার বলে। সত্য সত্য বাক্য কাকে বলে? যে বচন সবসময়, যে বচন, এটা বচন ভেবে নেবে, যে বচন সবসময় প্রতীয়মান, সত্যরূপে প্রতীয়মান, তাকে বলা হয় সত্য সত্য বাক্য, যেমন পি ভেল নট পি। নেক্সট, একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? একটি সংযৌগিক বচন মিথ্যা হয় তখনই যখন কমপক্ষে একটি সংযোগী মিথ্যা হয়। নেক্সট, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ। তাহলে আকারগত ভিত্তি কি? আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকর নিয়ম। বেশ, তার প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? যে নীতির পরিপ্রেক্ষিতে দাবি করা হয় যে প্রকৃতি সবসময় একই পরিবেশে একই রকম আচরণ করে থাকে তাকে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি। নেক্সট, বৈজ্ঞানিক আরোহর সিদ্ধান্তটি কি বচন? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি হলো সামান্য সংশ্লেষক বচন। নেক্সট, সামান্যীকরণ বলতে কি বোঝো? বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপরে নির্ভর করে যখন কোনো একটি সার্বিক বচন বা সামান্য বচনে প্রতিষ্ঠা করা হয় তাকে তাকে সামান্যীকরণ বলে। কার্ভে ডিট কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন? কার্ভে ডিট বলেছেন, গুণগতভাবে কোনো কার্যের সত্যনিরপেক্ষ, নিয়ত, অপরিবর্তনীয়, অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই হলো কারণ এবং পরিমাণগতভাবে কারণ হলো কার্যের সমান। কারণের পরিমাণগত লক্ষণগুলি কি কি? কারণের পরিমাণগত লক্ষণের ভিত্তি হলো দুটি, এক বস্তুর সংরক্ষণ নীতি, দুই শক্তির সংরক্ষণ নীতি।
তারপরে কারণ ও শর্তের মূল পার্থক্য কি? কারণ ও শর্ত হলো, কারণ হলো একটি সমগ্র ঘটনা, কিন্তু শর্ত হলো তার একটি অপরিহার্য অংশ। তা বহু কারণ সমন্বয় নীতিটি বহু কারণ সমন্বয় নীতিটি উল্লেখ করে দেখে একাধিক কার্য সমন্বিত হয়ে একটি কার্য, একটি মিশ্র কার্যের সৃষ্টি করে, তাকে বলা হয় বহু কারণ সমন্বয়। চলো এবার 2019 সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহ অনুমান যেহেতু সাধারণ লোক গঠন করে, সেহেতু একে লৌকিক আরোহ অনুমান বলা হয়। মিলের স্থায়ী কারণ বলতে কি বোঝো? দেখো, স্থায়ী কারণ বলতে মিল অপরিবর্তনীয় সত্যান্তরহীন পূর্ববর্তী ঘটনাকেই বুঝিয়েছেন, যাকে অনুসরণ করেই কার্যটি সংঘটিত হয় এবং এগুলিকে অপসারণ করা যায় না। সুইচ অন করা পাখা চলার কি কারণ? দেখো, এখানে কারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কারণ শব্দটি এখানে আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে প্রতিকায়িত করো। দেখো, এমন নয় যে রাম যাবে, এর প্রতিকায়িত হয়েছে নট বি। হ্যাঁ। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? যে বচনাকারের অন্তর্গত বচন গ্রাহকের নিবেশন বা প্রতিস্থাপন করা হয়, তাকে বলা হয় নিবেশন দৃষ্টান্ত। তাহলে যে বিশেষ বচনকে বচনাকারে দৃষ্টান্ত রূপে গণ্য করা হয়, তাদের নিবেশন দৃষ্টান্ত বলে। ঠিক আছে। সত্য সারণীর সাহায্যে ধ্রুবকের সংজ্ঞা দাও। দেখো, ধ্রুবকটি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সত্য সারণীর সাহায্যে ধ্রুবকের পরিচয় দিতে গেলে আমাকে সত্য সারণী নির্মাণ করতে হবে। যেমন ধরো পি নাল কিউ, এইটাকে যদি নাল এখানে আর কি ধ্রুবক, এবার সেটা সত্য সারণীর সাহায্যে এখানে কিন্তু আঁকা সম্ভব হয়নি, তাই দেওয়া হলো না। বৈকল্পিক পরিগ্রহণ দোষ কখন ঘটে? বৈকল্পিক বচনের একটি বিকল্পকে প্রথমে সত্য ধরে নিয়ে অপর বিকল্পকে মিথ্যা বলে ধরা হলে বিকল্প পরিগ্রহণ দোষ ঘটে। তারপর দেখো, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও, আগে হয়েছে। তারপর দেখো, বৈধ অবৈধ নির্ণয় করো, হয় পাখিটি কাক অথবা কোকিল। পাখিটি কাক নয়, কারণ পাখিটি কোকিল, তাহলে এটা হচ্ছে বৈকল্পিক পরিগ্রহণ দোষের একটি উদাহরণ। অবৈধ। যুক্তির বৈধতা বলতে কি বোঝায়? দেখো, যুক্তির বৈধতা বলতে বোঝায় কোনো একটি যুক্তির বৈধ রূপে গণ্য অথবা তা অবৈধ রূপে গ্রাহ্য। যুক্তির বৈধতা এটাকে এরকমভাবে বলতে পারো যে যুক্তি পদ্ধতির যে নিয়মগুলি যুক্তি যথাযথভাবে পালন করে না, তাকে যুক্তির যা পালন করে তাকে যুক্তির বৈধতা বলে। দেখো, একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও। এটা উদাহরণ একটা। ঠিক আছে, বেশ। বচনের বিরোধিতার দুটি শর্ত কি কি? প্রথম শর্ত, একই উদ্দেশ্যবিধি হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে গুণের অথবা পরিমাণ অথবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। বহু কারণবাদের একটি সুবিধা কি? বহু কারণবাদে কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয়েছে। আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। দেখো, বিটে কাঠে অগ্নিসংযোগ করা হলো ধোঁয়ার কারণ। আরোহমূলক লাভ কাকে বলে? এটা একটু আগে হয়েছে, বিশেষ ঘটনা থেকে সামান্য ঘটনার মধ্যে উপনীত হতে গেলে যে বিশেষ একটা ফাঁক অতিক্রম করতে হয় বা ঝুঁকি নিতে হয়, তাকে বলে আরোহমূলক লাভ। আরোহ আর অনুমানের আকারগত ভিত্তি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নিয়ম। মন্দ উপমা যুক্তি একটা উদাহরণ দাও। ছোট শিশুটির মতো চারা গাছটির জন্ম ও বৃদ্ধি আছে, সুতরাং ছোট শিশুটির মতো চারা গাছটিরও চিন্তা শক্তি আছে। তারপরে দেখো, গ্রাহক কি? কোনো যৌগিক বাক্যের অন্তর্গত উপাদান বাক্যের পরিবর্তে পি ডট কিউ ইত্যাদি যে সমস্ত বর্ণ প্রতীক ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় গ্রাহক। ঠিক আছে। তারপরে দেখো, পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো? কোনো একটি শ্রেণীর মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী। যেমন মানুষের পরিপূরক শ্রেণী হচ্ছে অমানুষ। ভেন চিত্রে রূপান্তরিত করো। ভেন চিত্রকে সম্ভব নয় লেখা, ভালো করে বোর্ডে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। দেখো, বিপরীত বিরোধিতায় শুধু গুণের পার্থক্য হয়, আর বিরুদ্ধ বিরোধিতায় গুণ ও পরিমাণ দুটোরই পার্থক্য হয়। তারপর দেখো, এ বচন সত্য হয়, তাহলে এর বিরোধী অসম বিরোধী বচনের সত্যমূল্য কি হবে? তাহলে দেখো, এ বচনের বিরুদ্ধ বচন হলো ও বচন, তাহলে ও বচন মানে হচ্ছে অসম বিরোধী বচন হলো ই বচন, আর ওই এ বচন সত্য হলে তাহলে ই বচন হবে মিথ্যা। বেশ, তাহলে এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে। দেখো, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি হলো যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এবছর সরলাবর্তনের একটি দৃষ্টান্ত দাও। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর হন গীতাঞ্জলি রচয়িতা, আর গীতাঞ্জলি রচয়িতা হন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার 2020 সালে, হ্যাঁ 20 সালে তোমাদের ফিলোসফি পরীক্ষাটা হয়েছিল। দেখলো, সামান্যীকরণ বলতে কি বোঝো? যে পদ্ধতিতে কতগুলি বিশেষ বিশেষ সত্য থেকে একটি সামান্য সত্য নির্ধারণ করা হয় তা হলো সামান্যীকরণ। ভালো উপমা যুক্তির একটি উদাহরণ দাও।
দেখো পৃথিবীতে জল বায়ু প্রাণ আছে, মঙ্গল গ্রহে জল বায়ু আছে, মঙ্গলে তাই প্রাণ আছে। বেশ, এরপরে দেখো পর্যাপ্ত শর্ত হিসেবে কারণে একটি দৃষ্টান্ত দাও। দেখো বৃষ্টি হলে মাটি ভেজে, এখানে বৃষ্টি হওয়া হলো মাটি ভেজার পর্যাপ্ত শর্ত। তারপর দেখো যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্যমূল্য কি হবে? পি সত্য হলে পি ভেল কিউ সত্যমূল্য হবে সত্য। কখন একটি দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয়? দ্বিপ্রাকল্পিক বচনের একটি বিকল্প সত্য এবং অন্যটি মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। নেক্সট, সত্য সত্য বচনাকার কিরূপ? দেখো যে বচনাকারের অন্তর্গত কোনো বচন গ্রাহক বা গ্রাহকগুলি যৌথ সত্যমূল্যের ভিত্তিতে রচিত সত্য সারণী ফলস্তম্ভের সব কটি দৃষ্টান্ত মিথ্যা হয়, তা হলো শতমিথ্যা বচনাকার। বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? যে বৈকল্পিক বচনের বিকল্পগুলি পরস্পর বিরুদ্ধ হয়, তাদের একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না, তাহলে বিসংবাদী বিকল্প। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈধতার প্রথম নিয়মটি লেখো। তাহলে প্রথম নিয়ম হচ্ছে অপ্রধান যুক্তিবাক্যে পূর্বজ্ঞকে স্বীকার করে অনুজ্ঞকে প্রধান যুক্তিবাক্যে স্বীকার করলে পরে যুক্তিটি বৈধ হয় এবং এমপি আকার হয়। একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? দোষটা নাম হয় বিকল্প স্বীকারজনিত দোষ। যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? দেখো যুক্তির অন্তর্গত বাক্যগুলির সঙ্গে বাস্তব জগতে মিল থাকা হলো যুক্তির বস্তুগত সত্যতা। অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি? অনুমান হলো মানসিক প্রক্রিয়া, যুক্তি হলো ভাষাগত প্রক্রিয়া। অধীন বিপরীত বিরোধিতার সত্যতা নিয়মটি কি? অধীন বিপরীত বিরোধিতার সত্যতা নিয়মটি হচ্ছে দুটি বচন একসঙ্গে মিথ্যা হতে পারে না, কিন্তু উভয় একসঙ্গে সত্য হতে পারে। অতিবৃষ্টি হলো বন্যার কারণ, এখানে কারণ শব্দটিকে কোন শর্তে নির্দেশ করা হয়েছে? কারণ শব্দটিকে এখানে পর্যাপ্ত শর্তে ব্যবহার করা হয়েছে। কারণ শর্তের মধ্যে পার্থক্য কি? কারণ হলো শর্ত সমষ্টি, শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? দেখো লৌকিক মতে কারণ হলো পূর্ববর্তী ঘটনা যা কার্য ঘটায়। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। দেখো যে প্রকার আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নিয়ম ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে একটি সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়, তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমান। প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? দেখো প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, প্রকৃতির আচরণের এই নিয়ম হলো প্রকৃতির একরূপতা নিয়ম। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যে যুক্তিতে অস্তিত্বমূলক তাৎপর্যহীন সার্বিক বচন থেকে অস্তিত্বমূলক তাৎপর্য বিশিষ্ট বিশেষ বচন সিদ্ধান্ত রূপে গ্রহণ করা হয়, তা হলো অস্তিত্বমূলক দোষ। শূন্য গর্ভ শ্রেণী কি? যে শ্রেণী বাস্তবে কোনো সদস্য থাকে না, তাহলে শূন্য গর্ভ শ্রেণী, যেমন মৎস্যকন্যা। নেক্সট, ভেনচিত্র প্রকাশ করে, এটা ভেনচিত্র করতে হবে। অসম বিরোধিতার একটা দৃষ্টান্ত দাও। সকল ছাত্র হয় পরিশ্রমী, এটা হচ্ছে একটা এ বচন, আর কোনো কোনো ছাত্র হয় পরিশ্রমী, এটা হচ্ছে অসম বিরোধিতার উদাহরণ। তারপর দেখো কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এর বিরুদ্ধ বচন কি হবে? এর বিরুদ্ধ বচন হবে, এটা যেহেতু আয় করা আছে তাহলে এর বিরুদ্ধে বচন হবে ও, কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। নেক্সট, ও বচনের আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। দেখো ও আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, উত্তর হচ্ছে কোনো কোনো মানুষ নয় সৎ সত্য। ও বচন আবর্তনের দৃষ্টান্ত, ওটা যেহেতু ও বচন আবর্তন সম্ভব নয়। তারপর দেখো কোনো সৎ ব্যক্তি নয়, এটা মিথ্যা কিন্তু। তারপর দেখো সকল মানুষ হয় অপূর্ণ জীব, বচনটি বিবর্তিত রূপ করো। এ বচন সকল মানুষ হয় অপূর্ণ জীব, আর ই বচন কোনো মানুষ নয় পূর্ণজীব। এরপর আমরা 22 সালে চলে আসছি, 22 সালটা নিয়ে আলোচনা করব। দেখো মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতির আকারটি উল্লেখ করো। দেখো সদর্থক দৃষ্টান্তগুচ্ছ এইটা, আর নঙর্থক দৃষ্টান্তগুচ্ছ এইটা। এটা হচ্ছে মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতির আকার। এই দুটো উদাহরণে কিন্তু লিখতে হবে। একটা হচ্ছে সদর্থক দৃষ্টান্তগুচ্ছ, এটা লিখতে হবে। এই যে দেখতে পাচ্ছি ছোট হাতের এবিসিগুলো কিন্তু কাজের নিচে বসবে, হ্যাঁ। নঙর্থক দৃষ্টান্তগুচ্ছ এটা। এবার দেখো মিলের অন্যয় পদ্ধতি কোন অপসারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত? প্রথম অপসারণের নীতির ওপর প্রতিষ্ঠিত। দেখো আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো। প্রকৃত আরোহ অনুমানের 3 প্রকার, যথা বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর উপমা যুক্তি। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কি? বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হয় বলে সিদ্ধান্ত নিশ্চিত, অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্তে কার্যকারণের উপর ভিত্তি করে হয় না বলে এ সিদ্ধান্ত সম্ভাব্য। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? না না, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কোনো ভাবেই মূল্যহীন বলা যাবে না। দেখো ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্য করো।
দেখো, বিস্ময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান। মন্দ উপমা যুক্তির ক্ষেত্রে সাদৃশ্যের নিছকই আকস্মিক, বাহ্যিক প্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বেশ। তাহলে দেখো, তারপরে মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। মন্দ উপমা যুক্তির উদাহরণ হচ্ছে দেশের রাজধানী হলো দেশের হৃৎপিণ্ড স্বরূপ। হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি পেলে তা যেমন রোগ বলে গণ্য হয়, রাজধানীর আকার বৃদ্ধিও তেমনি একটি রোগ বলে গণ্য হওয়া উচিত। তারপর দেখো, ফেস্টিনো মূর্তিটির আকারগত উদাহরণ দাও। দেখো, এটা দ্বিতীয় সংস্থান, এ হচ্ছে আকারগত উদাহরণ। তারপর দেখো, কখন একটি নিরপেক্ষ ন্যায় অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়। দেখো, যখন নিরপেক্ষ যুক্তিতে যুক্তিবাক্যে হেতুপদ একটাও মানে কোনো যুক্তিবাক্য মানে প্রথমে যে প্রধান যুক্তিবাক্য আর অপ্রধান যুক্তিবাক্য, দুটো যুক্তিবাক্যে হেতুপদ যখন একবারও ব্যাপ্য হবে না, তখন অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়। তারপরে দেখো, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কাকে বলে। নিরপেক্ষ ন্যায়ের অন্তর্গত বচনগুলির গুণ ও পরিমাণ অনুযায়ী যে সম্ভাব্য আকার পাওয়া যায় তাকে বলা হয় নিরপেক্ষ ন্যায়ের মূর্তি। এ বচনের সরলাবর্তনের উদাহরণ দাও। দেখো, সকল ফুল হয় পুষ্প, সকল পুষ্প হয় ফুল। তারপর দেখো, সরলাবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। দেখো, যে আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় ও আবর্তিত বচনের পরিমাণ অভিন্ন হয় তাকে বলা হয় সরলাবর্তন, যেমন ই থেকে ই। তারপরে দেখো, অসমবিরোধিতা সত্যতা নিয়মটি লেখো। অসমবিরোধিতা সত্যতা নিয়মটি দেখে নাও। সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। নেক্সট, কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি, বচনটির অধীন বিপরীত বিরোধী উল্লেখ করো। তাহলে দেখো, কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি। আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি কি কি। আদর্শ নিরপেক্ষ বচনের 4টি অংশ। সকল মানুষ হয় মরণশীল, সকল হচ্ছে পরিমাণক, মানুষ হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক, আর মরণশীল হচ্ছে বিধেয়। তারপর দেখো, নিরপেক্ষ বচনের সংযোজক বলতে কি বোঝো। তাহলে যে শব্দের দ্বারা, তেল হয় এটা যে শব্দের দ্বারা উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকে বলা হয় সংযোজক, যেমন হয়, নয়, এটা। যুক্তির আকার বলতে কি বোঝো। যুক্তির আকার বলতে বোঝায় যুক্তির কাঠামোকে বা গঠন, অর্থাৎ যেখানে এক বা একাধিক আশ্রয় বাক্য ও একটি সিদ্ধান্ত থাকে, এটা উদাহরণ। বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ কি। দেখো, বৈধতা ও সত্যতা এক নয়। বৈধতা শব্দটি কেবলমাত্র যুক্তি ক্ষেত্রে প্রযোজ্য, আর সত্যতা কথাটি বচনের ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট, একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়। একটি অবরোহ যুক্তি বৈধ হয় যখন যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় না আর যুক্তির বৈধতা নিয়মগুলি যথাযথভাবে পালন করে না, তখনই অবৈধ নয় বৈধ হয় জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে যখন অনিবার্যভাবে নিশ্চিত হয় আর যুক্তি পদ্ধতি নিয়মগুলি যথাযথভাবে পালন করে, অবৈধ হলে না লাগিয়ে দিলেই হয়ে যাবে। যুক্তি কাকে বলে। যুক্তি হলো এমন একটি বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক সত্যতার উপরে নির্ভর করে বলে দাবি করা হয়। উদাহরণ হলো, সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হয় মানুষ, অতএব সকল শিক্ষক হয় মরণশীল। এবার 2023 সালটা নিয়ে আলোচনা করছি। দেখো, দু একটা কিন্তু উত্তর মিস্টেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, যুক্তির বৈধতা বলতে কি বোঝায়। এক্ষুনি যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করা হলো, যে যুক্তি পদ্ধতি নিয়মগুলি যথাযথভাবে পালন করে তাকে বলা হয় যুক্তির বৈধতা। দেখো, কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি সত্য হতে পারে। হ্যাঁ, কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে, আমরা উদাহরণ পেয়েছি। বচনের বিরোধিতা বলতে কি বোঝো। বচনের বিরোধিতা একই উদ্দেশ্য বিধি বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে গুণের অথবা পরিমাণের অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকলে তাকে বলা হয় বচনের বিরোধিতা। বিরোধিতার প্রধান শর্ত কি। বিরোধিতার প্রধান শর্ত হচ্ছে দুটি বচন একই হবে, উদ্দেশ্য বিধি একই হবে, আর গুণের ও পরিমাণের উভয়ের পার্থক্য থাকবে, এটা হচ্ছে প্রধান শর্ত। এ বচন সত্য হয়, তাহলে এর বিরোধী অসম বচন কি হবে। তাহলে এ বচনের বিরুদ্ধ বচন হলো ও বচন, ও বচনের অসম বিরোধী বচন হলো ই বচন, আর এ বচন সত্য হলে ই বচন তাহলে মিথ্যা হবে। বিবর্তন কাকে বলে। যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বাক্যের আশ্রয় বাক্যের গুণ পরিবর্তন করে কিন্তু অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তটি গঠিত হয় তাকে বিবর্তন বলে। তারপর দেখো, ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে। তাহলে আয় বচন হবে। তারপর দেখো, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অস্বীকার সংক্রান্ত নিয়মটি কি। মিশ্র প্রাকল্পিক অনুগকে নিরপেক্ষ হেতুবাক্যে অস্বীকার করার পর সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হয়। তারপরে দেখো, ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। ধ্বংসমূলক প্রাকল্পিক
নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ দাও। ধ্বংসমূলক মানে যদি রাম আসে তবে শ্যাম আসবে, শ্যাম আসবে না, অতএব রাম আসবে না, এটা। তারপরে দেখো, বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে? বৈকল্পিক বচনে কমপক্ষে 2টি বিকল্প থাকে। ও বচনে বুলীয় ভাষ্য কি? ও বচনে বুলীয় ভাষ্য হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু 0। তারপর দেখো, ভেন চিত্রে প্রকাশ, এটা তো এখানে করা যাচ্ছে না। পি ভেল কিউ বচনটি সত্য সারণী অঙ্কন করো, সত্য সারণী অঙ্কন করা যাচ্ছে না। তারপর দেখো, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? দ্বিপ্রাকল্পিক বচনের অন্তর্গত একটি অঙ্গবাক্য সত্য এবং অন্যটি মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয়। উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হলো প্রাসঙ্গিক সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। তারপরে দেখো, উপমা উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। মানে উত্তম উপমা যুক্তির উদাহরণ দেওয়া হয়েছে আগেও, সেই পৃথিবী আর মঙ্গল গ্রহ নিয়ে। এখানে দেওয়া হয়েছে, রাম ও যদু উভয় রক্তে ম্যালেরিয়া জীবাণু পাওয়া গেছে, রাম কুইনাইন খেয়ে সুস্থ হয়েছে, অথচ যদিও কুইনাইন খেয়ে ভালো হবে। এটা ভালো উপমা যুক্তির উদাহরণ। প্রকৃতির একরূপতা নীতি কি দাবি করে? প্রকৃতির একরূপতা নীতি দাবি করে যে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে। ঠিক আছে। মিল প্রদত্ত কারণের সংজ্ঞাটি কিভাবে দিয়েছেন? তাহলে আলোচ্য ঘটনার 2 বা ততোধিক দৃষ্টান্তে যদি একটি মাত্র ঘটনা সাধারণভাবে উপস্থিত থাকে এবং এই সাধারণ ঘটনা সম্বন্ধে যদি দৃষ্টান্তগুলির মধ্যে মিল থাকে, তাহলে সেই সাধারণ ঘটনাটি হবে আলোচ্য ঘটনা, কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ। পর্যাপ্ত শর্ত কাকে বলে? যে শর্ত উপস্থিত থাকলে কার্য ঘটে ও অনুপস্থিত থাকলেও কার্য ঘটতে পারে, তাকে পর্যাপ্ত শর্ত ঘটে। দেখো, আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। ভিজে কাঠে অগ্নি সংযোগ করা হলো আবশ্যিক পর্যাপ্ত শর্তের উদাহরণ। বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় লেখো। দেখো, কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করলে বহু কারণবাদের সমস্যা দূর হবে। না, এখানে বলা হলে আরেকবার দেখো, কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করলে বহু কারণবাদের সৃষ্টি হয়, কিন্তু কারণকে বিশেষভাবে গ্রহণ করলেও কার্যকে বিশেষভাবে গ্রহণ করতে হবে, তাহলে বহু কারণবাদের সমস্যা দূর হবে। এই ছিল তোমাদের 2023 সালের প্রশ্ন। অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, তাই অনেক উত্তর একটু দু একটা অন্যরকমের হয়ে গিয়েছে। বেশ, ঠিক আছে। ভিডিওটি কেমন লেগেছে, যাই লেগেছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে পরিষ্কার খুলে বলে দেবে যে স্যার এরকম লাগলো ভিডিওটি। আর একটা লাইক করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ভালো থাকো সবাই।